যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে। এরপর আই অ্যাম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। বাংলাদেশে মার্কিন সরকারের ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট 70% মানুষ, এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে, খুব স্বাভাবিকভাবেই সেটা তারা এড়িয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা, সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ, এরকম একটি সংস্থাকে দিয়ে, এবং তারা বলছে এটা আইআরআই পরিচালিত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা, গণতন্ত্রের অবস্থা, আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা, কাকে ভোট দেবেন, মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে। এবং 70% যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে, সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা। সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট, এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট 70% এমন শিরোনাম করে ফেলেছে। কিন্তু ভাবুন তো, আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনূস সরকারকে আপনার ভালো লাগে না বলে আগেই ভালো ছিলাম এমন কথা বলে জীবনকে হুমকির সম্মুখীন করবেন কিনা? মানে এমন কোনো পাগল বা একরোখা ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না, আমি সন্তুষ্ট না, এই কথা উচ্চারণ করে, তার মানে আগেই ভালো ছিলামের দলে আপনি, কিংবা আপনি আফসোস লীগের দলে, এমন কথা বা এমন সম্ভাবনা, এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন, এমন সাহস কেন কোনো পাগল বা বোকালোক করবেন? দেখুন, এই জরিপটি আইআরআই এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙামাটি ছাড়া বাংলাদেশের বাকি 63টি জেলায়, এবং 4985 জন, মানে 5000-এর মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন। 18 বছরের বেশি বয়সীরা অংশ নিয়েছেন। নারী পুরুষের অনুপাত প্রায় সমান। এই জরিপের সামারিতেই লেখা আছে যে 46% মতো আসলে উত্তর দিয়েছেন। দ্য ওভারঅল রেসপন্স রেট ওয়াজ 46%। তার মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না, যে কথাটা বলছিলাম। এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায়, মানে তিনি নিজেই ট্যাবলেটে উত্তরটা দিতে পেরেছেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে এই প্রতিষ্ঠান সিক্রেট ব্যালট বলছে, যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রেই প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন, মানে একদম কিন্তু জানের ঝুঁকি। এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয়, যত জরিপ 2024-এর আগস্টের পর থেকে হচ্ছে, সবগুলো জরিপে যেই যোগফলটা বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের জরিপকারীরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকেরা, সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন তারা সিদ্ধান্তহীন, কাকে ভোট দেবেন। এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান, কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না। অন্য কোনো দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন। আবার অনেক সাহসীরা এমনকি বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না,
কাকে ভোট দেবেন, যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান, এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই, সিদ্ধান্তহীন, এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি, একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ মাধ্যম যে জামায়াতে ইসলামী একরকম বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, মানে জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে 26% জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন 30%, মানে 4% পার্থক্য আছে। কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 4% ভোট পাচ্ছে। তাহলে দেখেন, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একরকম ঘোষণা দিয়েই ফেলেছে তারা ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে তারা একটা জোটের মাধ্যমে নির্বাচন করার কথা, মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা, এক আসনে যাতে তাদের সম্মিলিতভাবে একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন। এবং এরই মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8টি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছেন। সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি। তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে 30% এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ। তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি 3টি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান, এবং তারেক রহমানের দেশে ফেরা যখন একরকমের এখনো অনিশ্চিত, খালেদা জিয়া কঠিন রোগশয্যায়, তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগশয্যার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল, মা, দেশ এসবের দায়িত্ব নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে। মানুষের আবেগ, অনুভূতি এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন, তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে, মানে এখনই ঐক্য নাই, আসনে আসনে সহিংসতা ঘটছে, তাহলে এই যে জামায়াতে ইসলামীর 26% আর ইসলামী আন্দোলনের 4% মিলে 30% ভোট এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে, এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না। তার মানে বিএনপি জরিপগুলোতে, যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন 2024-এর আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে। যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায়, আগস্টের পরপরই যে সে ভোট তার পক্ষে ছিল না, এই যে সংস্কার, বিচার, তারপরের নির্বাচনের কথা বলছিল, কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে, আরেকদিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে, বিএনপির ভোট ক্রমাগত কমবে, জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে, জামাতের ভোট বাড়বে। সেই একই ব্যাকরণে কিন্তু রাজনীতিটা চলছে। বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না। এই জরিপ বলছে যে ন্যাশনাল মানে সিটিজেন পার্টি মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই 2024-এর তরুণ নেতাদের দল, সেটা 6% ভোট পাবে, জাতীয় পার্টি পাবে 5% ভোট। মনে রাখবেন আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে সেই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির যারা ক্রমাগতভাবে, মানে 2024-এর আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করে নাই। সব সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, যাতে জাতীয় পার্টির অংশ নেওয়ারই কথা নিতেই হবে। এমনকি এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল এসেছে, যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের
দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তারা জাতীয় পার্টির দুই অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে। তো তারা এই জরিপেও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে এই বার্তাটা আবার ইউনূস সরকারকে দিয়েছে, এবং জাতীয় পার্টিকে তারা প্রধানতম দলগুলোর মধ্যে রেখেছে, এবং জাতীয় পার্টি এখানে দেখা যাচ্ছে 5% ভোট পাবে। এরপর আসুন আওয়ামী লীগের ভোটের হিসাবে। এখানে দলের নাম একদম উল্লেখ করা আছে, বিএনপি, জামাতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলগুলোর ভোট আমি দেব, এটা বলতে বাংলাদেশে এখন কোনো প্রাণের ঝুঁকি নাই। এই দলগুলোতে আমি ভোট দিলে আমি নিশ্চয়ই গলা ফুলিয়ে, গলা বড় করে সেটা বলতে পারবো, একদম যুক্তিসঙ্গত কথা, যেটা মানে কারো মধ্যে এখন কোনো রকম বাধা বা মানে কোনো অস্বস্তি নাই এই দলগুলোর সমর্থক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে। এই অবস্থায় সাম আদার পার্টি, মানে এই দলগুলোর বাইরে সাম আদার পার্টি অন্য কোনো দলকে ভোট দেবেন তারা, সেই জায়গায় 8% এসে বলেছেন তারা অন্যান্য দলকে ভোট দেবেন। তো আপনারা কি মনে করছেন যে এই অন্যান্য দল মানে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কি জুনায়েদ সাকির দলটা গণসংহতি পরিষদ, এসব দলের, বা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আরো তো অনেক নতুন নতুন দল আসছে, মানে হাদির দল আছে, ইনকিলাব মঞ্চ, নিশ্চয়ই তাদের কথা বলে নাই, কারণ তারা তো কোনো বাংলাদেশের 63টা জেলায় তো এদের কোনো অবস্থান নাই, এদের মূল অবস্থান টক শোতে, সংবাদ মাধ্যমে। তাহলে কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে? এরপর আই অ্যাম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না। মানে ওই যে আমি বলছিলাম বাংলাদেশের ভোটের ব্যাকরণটা বদলে ফেলা এত সহজ নয়। তো এমনকি গত মাসে সপ্তাহ দুয়েক আগে বিওয়াইএলসি, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, একটা ইউথ ম্যাটার সার্ভে, একটা যুব জরিপ পরিচালনা করেছিল, যেখানে দেশের 8টি বিভাগের 27টি জেলার 18 থেকে 35 বছর বয়সী 2500 জনের বেশি তরুণ অংশ নিয়েছিল, এবং এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। সেই জরিপটিতেও কিন্তু দেখা গেছে যে 19.6% তরুণ বিএনপিকে সমর্থন করেন, ভোট দিতে চান, 16.9% জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান, 9.5% ঘোষণা করেছেন যুবকদের মধ্যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, তার মানে ওই জরিপে আওয়ামী লীগ অপশন ছিল, এবং 3.6% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন করেন, মানে তরুণদের মধ্যে এনসিপির দশাটা বোঝেন। কিন্তু ওই জরিপেও বাংলাদেশের 30% তরুণ বলেন যে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আসন্ন জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবেন, আর 17.7% তরুণ, মানে 18% তরুণ বলেছেন তারা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাহলে 30-এর সঙ্গে 18 যোগ করুন 48, 48-এর সঙ্গে 9.5 আওয়ামী লীগের যোগ করুন, কাজেই ধারণা করা যায় এই 57.5% একটা বিরাট অংশ আওয়ামী লীগের ভোটার। এই অবস্থায় সরকারের মিত্র বিশ্লেষক ডেভিড বার্গম্যান তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোতে এই রকম একটা কলাম লিখতে বাধ্য হয়েছেন যে বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। সেখানে একদিকে যেমন তিনি লিখছেন যে যতগুলো জরিপ হয়েছে গত সরকারের পতনের পর থেকে একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে 10% যে ঘোষণা দিয়ে তরুণেরা বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, মানে তাকে এটা ভীষণ অবাক করেছে, কারণ তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে, কিন্তু তারা দেখছেন সেটা একেবারেই হয়নি, বরং কমে এসেছে।
আর ডেভিড বার্গম্যানকে অত্যন্ত বিচলিত করেছে এই সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা, যেখানে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এর মধ্যে নীরব আওয়ামী লীগ আছে সেটা ডেভিড বার্গম্যান বুঝতে পারছেন। তবে তিনি ওই যে আরো 17.7%, প্রায় 18% যে বলেছেন তারা ভাই দলের নাম জরিপকারীদের সামনে বলবেন না, মানে জীবনকে হুমকির মুখে ফেলবেন না, তাদের মধ্যেও যে আওয়ামী লীগ আছেন ডেভিড বার্গম্যান সেই বিষয়টি, সেই সম্ভাবনাটি চেপে গেছেন। আইআরআই এর জরিপেরই আরেকটা ইন্টারেস্টিং উত্তর দিয়ে শেষ করি, যেখানে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেসব দলের নাম এই জরিপে উল্লেখ করা হয়েছে, মনে রাখবেন আইআরআই এর জরিপে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয় নাই, সেসব দল নিয়েই আপনি সন্তুষ্ট নাকি আপনি অন্য নতুন কোনো পলিটিক্যাল পার্টি দেখতে চান? তখন 52% বলেছেন তারা সন্তুষ্ট নন ওই সব নামে। কাজেই বুঝুন, নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ এবং জামায়াতের জনপ্রিয়তা যখন ক্রমাগত বাড়ছে তখন ডেভিড বার্গম্যান যেমনটা বলেছেন, বিএনপি সম্ভবত ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।